হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। সুমিত দাস জয় ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। তো আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2026-এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি 5ই মার্চ 2026-এ প্রকাশিত হয়েছে। তো আপনারা যারা এই আয়কর আইনজীবীর পরীক্ষাটি দিতে আগ্রহী, আপনারা এখন থেকেই প্রিপারেশন শুরু করতে পারেন। তো চলুন আমরা এই সার্কুলারটা দেখি কি মানে কি ভাবে আপনারা কি সিলেবাসের উপরে আপনারা প্রিপারেশন নেবেন। তো প্রথমেই দেখেন, এখানে প্রথম থেকে দেখছি আমরা। তো কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2026, এটা 26-এর একটি সার্কুলার। এর আগে যেটা হয়েছিল সেখানে প্রায় 13,000-এর মতো আয়কর আইনজীবী নিয়েছিল, যার মধ্যে প্রায় 12,500 পরীক্ষার্থী পাশ করেছে। তো এইবারও আশা করা যায় অনেক জন নেওয়া হবে। তো দেখেন, আয়কর আইনজীবী 2023-এর ধারা 327 এবং আয়কর বিধিমালা 1984 এর বিধি 37 অনুযায়ী কর আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন আগ্রহী ব্যক্তিদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনের অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। এই অ্যাড্রেসে ঢুকে ওয়েবসাইটে আগামী 21শে এপ্রিল 2026 তারিখের মধ্যে রেজিস্ট্রেশনের নিমিত্তে যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ 21শে এপ্রিল 2026 হচ্ছে লাস্ট ডেট। এটা হচ্ছে লাস্ট ডেট। এই ডেটের মধ্যে আপনাদের অ্যাপ্লাইটা করতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে এটার কবে থেকে অ্যাপ্লাইটা করা যাবে, যেহেতু লাস্ট ডেট এখানে উল্লেখ আছে। তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে 7ই এপ্রিল থেকে শুরু হবে অ্যাপ্লিকেশন করার, মানে ওয়েবসাইটটা শুরু হবে, আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন 7ই এপ্রিল থেকেই। আর শেষ হবে এই যে এর আগে তো দেখলাম 21শে এপ্রিল 2026। তো বেশি দিন সময় দেয় নাই, 7ই এপ্রিল থেকে 21শে এপ্রিল পর্যন্ত। তো এখন দেখেন, এর মধ্যে আপনারা অ্যাপ্লাই করে ফেলবেন। তো এখানে দেখেন 2 নম্বরে কি বলা আছে, নিবন্ধন কার্যক্রমে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা। এখানে কি যোগ্যতা থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেশে অথবা বিদেশে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ডিগ্রি থাকতে হবে। কর বিষয়ে 2 নম্বরটা হচ্ছে কর বিষয়ে ডিগ্রি। 3 নম্বরটা হচ্ছে হিসাব বিজ্ঞান বিষয় সহ বাণিজ্যে ডিগ্রি অথবা উচ্চতর অডিটিং সহ ব্যাংকিং বিষয়ে ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ট্যাক্সেশন সহ যে কোনো বিষয়ে ডিগ্রি। উচ্চতর অডিটিং সহ ব্যাংকিং ডিপ্লোমা এবং তৎসহ যে কোনো বিষয়ে ডিগ্রি। তো এই যোগ্যতা সম্পন্ন আপনার যদি এই ডিগ্রিগুলো থাকে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো 3 নম্বরে বলা আছে লিখিত পরীক্ষার সিলেবাস নিম্নরূপ। তো দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই সিলেবাসটা জেনে নেবেন। তো এখানে দেখেন, আমি দেখানোর চেষ্টা করছি যে কি আসবে। তো 1 নম্বর দেখেন, আয়কর আইন 2023। আপনাদের আয়কর আইন 2023টা ভালো মতো জানতে হবে। 2 নম্বর হচ্ছে অর্থ আইন 2025, আপনাদের অবশ্যই জানতে হবে। এগুলো সিলেবাস। 3 নম্বর আয়কর বিধিমালা 1984। 4 নম্বর হচ্ছে উৎসে কর বিধিমালা 2025, মানে সোর্স ট্যাক্স। 5 নম্বর হচ্ছে এডিআর বিধিমালা 2025। 6 নম্বর হচ্ছে দান কর আইন 1990। 7 নম্বর হচ্ছে আয়কর আইন ও বিধির বাস্তব প্রয়োগ। বাস্তবে আপনারা কিভাবে এটার প্রয়োগ করবেন সেটা হচ্ছে 7 নম্বরটা। 8 নম্বরে হচ্ছে হিসাব বিজ্ঞান থেকে মূলত আপনার রেওয়া মিল আসে। রেওয়া মিল থাকতে পারে অনেক সময়, রেওয়া মিলই আসে। আর 9 নম্বরটা হচ্ছে বাংলা ও ইংরেজি। তো সেক্ষেত্রে বাংলা ও ইংরেজিতে 5 5 10 মার্কস থাকে। তো এই দুইটার জন্য আপনার তেমন প্রিপারেশন নিতে হবে না। আপনার ফ্রি হ্যান্ড রাইটিং জানা থাকলে আপনি সহজেই লিখতে পারবেন, অত কঠিন কিছু থাকে না বাংলা ও ইংরেজিতে। 4 নম্বরটা দেখেন, এটা হচ্ছে সিলেবাসটা।
এখন 4 নম্বরটা হচ্ছে লিখিত পরীক্ষার সময় ও পাস নম্বর। তো এই পরীক্ষাটার সময়, লিখিত পরীক্ষা যেহেতু হবে, এটার সময় থাকবে 3 ঘন্টা। 3 ঘন্টার মধ্যে আপনার এই পরীক্ষাটা সম্পন্ন হবে। 80 নম্বরের পরীক্ষা। পাস নাম্বার হচ্ছে 40। 80 নম্বরের পরীক্ষায় অর্ধেক নম্বর 50% পেলে আপনি পাস করবেন, যেখানে মৌখিক পরীক্ষার পূর্ণমান 20, পাস মার্কস হচ্ছে 10। তো 80 নম্বরের মধ্যে 40 হচ্ছে পাস, মৌখিক পরীক্ষার 20 থাকে, আর পাস নাম্বার হচ্ছে 10 পেলে আপনি পাস হবেন। লিখিত পরীক্ষার তারিখ পরবর্তীতে টেলিটকের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো কবে পরীক্ষা হবে সেটা মেসেজের মাধ্যমে জানানো হবে, সেটাই বলছে। মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপত্র বা দলিলাদির মূল কপি প্রদর্শন ও সত্যায়িত কপি, অবশ্যই সত্যায়িত কপি দাখিল করতে হবে। যারা এই পরীক্ষাটায় অংশগ্রহণ করার পরে আপনারা চান্স পাবেন, তারা আপনারা এই জিনিসগুলা মৌখিক পরীক্ষার দিন নিয়ে যেতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট, বর্তমান পেশা সম্পর্কে প্রার্থীর স্বঘোষণাপত্র, সাম্প্রতিক সময়ে তোলা প্রার্থীর 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র ও জাতীয়পত্র। এই জিনিসগুলো সবারই মোটামুটি জানা থাকে কি কি লাগে সরকারি চাকরির পরীক্ষাতে, তো এটাও ব্যতিক্রম কিছু না। তো এগুলো আপনারা চাইলে আগে থেকে একটু কালেক্ট করে রাখবেন। 6 নম্বরটা দেখেন, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এটা মানে কর্তৃপক্ষের মাধ্যমে তাদের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। সনদ প্রাপ্তির জন্য বিবেচিত হলে সনদ গ্রহণের পূর্বে উল্লিখিত চাকরি হতে ইস্তফা দিয়ে ছাড়পত্র জাতীয় রাজস্ব বোর্ডে দাখিল করতে হবে। এখানে দেখেন, সনদ প্রাপ্তির জন্য বিবেচিত হলে সনদ গ্রহণের পূর্বেই উল্লেখিত চাকরি হতে ইস্তফা দিয়ে ছাড়পত্র জাতীয় রাজস্ব বোর্ডে দাখিল করতে হবে। তো 7 নম্বরটা দেখেন, লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল যথাসময়ে জাতীয় রাজস্ব বোর্ড ও বিসিএস কর একাডেমির ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়াও উক্ত ফলাফল জাতীয় রাজস্ব বোর্ড ও বিসিএস কর একাডেমির নোটিশ বোর্ডে দেওয়া হবে। অর্থাৎ এগুলার পরীক্ষার ফলাফল কোথায় কোথায় প্রকাশিত হবে সেটা এখানে বলা আছে। লিখিত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। যারা লিখিত পরীক্ষায় পাশ করবেন শুধুমাত্র তারাই কিন্তু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার জন্য ইস্যুকৃত প্রবেশপত্র মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে। যে পরীক্ষা লিখিত পরীক্ষার যে প্রবেশপত্র দিয়ে দিবেন সেটাই মূলত মৌখিক পরীক্ষার সময় নিয়ে যেতে হবে। লিখিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে বিধিবদ্ধ প্রশিক্ষণ কোর্সে সফলভাবে সম্পন্ন করার পর নিবন্ধন সনদ প্রদান করা হবে। একটি প্রশিক্ষণের কোর্সের মাধ্যমে এই সনদটা প্রদান করা হবে। 9 নম্বরটা, অসম্পূর্ণ ও ভুল তথ্য সংবলিত আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। এছাড়া কোনো কারণ দর্শানো ব্যতি রেখে যে কোনো আবেদনপত্র বাতিলের পূর্ণ এখতিয়ার জাতীয় রাজস্ব বোর্ড সংরক্ষণ করে। তো যে কোনো কিছু ভুল টুল হইলে এটা অটোমেটিক তারা বাতিল করে দেবে। পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএ ডিএ প্রদান করা হবে না। অনলাইনে আবেদন পূরণের সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়, এই ওয়েবসাইটে ঢুকলে আপনারা আবেদন করতে পারবেন। bcsta.teletalk.com.bd এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন। এখানে তো দেখলাম 7 এপ্রিল থেকে 21 এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি ও প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে অনলাইনে সাবমিট করার পরে 72 ঘন্টার মধ্যে ফিটা জমা দিতে হবে, পরীক্ষার ফিটা। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার সদ্য তোলা রঙিন ছবি, এখানে ছবি যেটা সাবমিট করতে হবে সেটার পিক্সেল হবে 300x300, অর্থাৎ দৈর্ঘ্য 300 প্রস্থ 300, এবং স্বাক্ষর হবে দৈর্ঘ্য 300 এবং 80, 300/80। স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষর সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। এখানে 100 কেবি ছবি 100 কেবির উপরে হতে পারবে না,
এবং স্বাক্ষর 60 কেবির উপরে হতে পারবে না। আর যারা আপনারা এই ছবি সাইজ করতে পারেন না, ছবি এবং স্বাক্ষর, এটা প্রায় সব ক্ষেত্রেই কাজে লাগে, আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমি একটি সহজ উপায়ে যেটি দেখায় দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনারা যে কোনো ছবি আপনারা নিজের ইচ্ছে মতো সাইজ করে নিতে পারবেন। তারপরে দেখেন, অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হতে হবে। অর্থাৎ এখানে এটা বোঝাতে চেয়েছে যে অনেকে আছে দোকান থেকে অ্যাপ্লাই করে, তা আন্দাজে অনেক কিছু ইনফরমেশন অ্যাড করে দেয়, এটা ঠিক না। তো এটা আপনারা অবশ্যই শতভাগ নিশ্চিত হয়ে তারপরে অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি, অবশ্যই রঙিন প্রিন্ট হতে হবে। রঙিন প্রিন্ট মানে কালার প্রিন্ট, পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। অর্থাৎ 2 কপি নিয়ে যেতে হবে। 1 কপি মৌখিক পরীক্ষার সময় জমা নিবে, আরেক কপি আপনার কাছে থাকবে। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। তো আপনারা যখন অ্যাপ্লাইটা করবেন, অ্যাপ্লাই করার পরে আপনাদের ইউজার আইডি দেওয়া হবে অ্যাপ্লিকেশনের মধ্যে একটি, এটা প্রায় সবাই জানেন। ওই অ্যাপ্লিকেশনের ইউজার আইডির মধ্যে আপনারা এই 300 টাকা পেমেন্ট করবেন। 300 টাকা পেমেন্ট করলে এই 300 টাকার এগেনস্টে 35 টাকা সার্ভিস চার্জ কর্তন করা হবে। তাহলে কত হলো? 335 টাকা আপনার টেলিটক প্রিপেড মোবাইলের যে কোনো টেলিটক সিম থেকে 72 অ্যাপ্লিকেশন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনার 335 টাকা পেমেন্টটা করতে হবে মেসেজের মাধ্যমে। তো এখন মেসেজটা কিভাবে করবেন দেখেন, BCSTA স্পেস ইউজার আইডিটা কোথায় পাবেন? অ্যাপ্লিকেশনের মধ্যে থাকবে, সেন্ড করবেন 16222 নম্বরে। তো দেখেন এখানে একটা স্যাম্পল দেওয়া আছে, এই যে BCSTA, এই যে ইউজার আইডি, এটা সেন্ড করতে হবে এই নাম্বারটায়। তো এইভাবে আপনারা অ্যাপ্লাইটা করবেন। এরপরে যখন আপনাকে এটা পাঠাবেন, পাঠানোর পরে আপনাকে একটা আপনার নাম সহ দেখাবে এবং একটি পিন নাম্বার দেওয়া হবে। একটি পিন নাম্বার যেটা দেওয়া হবে, সেই পিন নাম্বারটা দেখে আপনাকে আরেকটা মেসেজ পাঠাতে হবে, BCSTA স্পেস ইয়েস, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশনটা করতে চাচ্ছেন। ইয়েস দিয়ে স্পেস দিয়ে এই পিন নাম্বারটা বসাবেন, এই যে এই পিন নাম্বারটা, বসাবেন, এই যে এই পিন নাম্বারটা। এই পিন নাম্বারটা বসায় দিবেন, যেটা আপনার ফিরতি SMS এর মাধ্যমে আসবে। এরপর দেখেন এই যে এখানে একটা স্যাম্পল দেওয়া আছে, BCSTA স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার সেন্ড 16222 নম্বরে পাঠিয়ে দেবেন। এরপরে এরকম একটা লেখা আসবে, কনগ্রেচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম, অর্থাৎ আপনার নাম সহ এরকম একটা ফিরতি মেসেজ আসবে। তো এরপরে আপনারা আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। দেখেন প্রবেশপত্র 6 নম্বরটা, প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইটের প্রার্থীর মুঠোফোনে SMS এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদন প্রার্থীর প্রদত্ত মুঠোফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। যে নাম্বারটা দেওয়া হবে অর্থাৎ সেই নাম্বারের মধ্যেই সকল প্রকার মেসেজ আসবে আর কি। দেখেন SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড, আপনি যখন পেমেন্ট করবেন আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে মেসেজের মাধ্যমে। পরবর্তীতে রোল নম্বর, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান, ক্যান্ডিডেট নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র ডাউনলোডের পূর্বে প্রিন্ট করে নেবে। অর্থাৎ ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা পেমেন্টটা করবেন। অনেক সময় হারায় গেলে বা আপনি যদি মেসেজটাকে ডিলিট করে দেন, সেক্ষেত্রে এখানে রিকভারির সুযোগ আছে। দেখেন কিভাবে রিকভারি করবেন, এখানে নিয়মগুলো দেওয়া আছে। নাম্বারটা, এটা শুধু সচরাচর হয় না, অনেকে আবার মেসেজ ডিলিট করে দিলে সেক্ষেত্রে প্রয়োজন হতে পারে। তো এই হচ্ছে বিষয়। অনলাইনে আবেদন, নম্বরটা অনলাইনে আবেদন এবং টাকা প্রদানের বিষয়টি প্রার্থী সতর্কতার সাথে সম্পূর্ণ করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পূর্ণ করে প্রার্থী প্রতারিত হলে, অনেকে আছে উল্টাপাল্টা মানুষের থেকে আপনার মানুষকে টাকা দিয়ে দেয় বলে বা যে কোনোভাবে টাকা চলে যায়,
এটার জন্য তারা দায়ী থাকবে না, এটা বলা হয়েছে। তো এখানে আর কিছু নাই। তো এই ছিল আজকের আইটিপির যে সার্কুলারটি, সেটা বিশ্লেষণ। তো আশা করি আপনারা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন 7 তারিখের জন্য অপেক্ষা করবেন, এবং 7 তারিখের মধ্যে, 7 তারিখ থেকে এখানে দেখেন 21 তারিখের মধ্যে আপনারা কিন্তু অ্যাপ্লাইটা করে ফেলবেন। পরবর্তীতে আরও ভিডিও দিব। আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তারা অবশ্যই ভিডিওটির নোটিফিকেশন পাবেন, এবং যারা আপনারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।